দেশ পরিচালনায় সরকারের পাশে থাকবে রাজনৈতিক শরিকরা। যমুনার বৈঠকে সিদ্ধান্ত, বিরোধী দলের আন্দোলন মোকাবেলায় পরীক্ষিত মিত্রদের ঐক্য চায় বিএনপি। এখন সময় হয়েছে, তাই আমরা একসঙ্গে বসেছি। আগেও যেমন সাপোর্টাররা দিয়েছি, একইভাবে সাপোর্টটা চাচ্ছি। এই যাত্রাটা কিভাবে আমরা সবাই সম্পন্ন করতে পারি, সেখানে সরকার প্রধান ইতিবাচকভাবে তিনি বক্তব্য দিয়েছেন। শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। স্বাস্থ্যগত কারণ দেখানোর ইঙ্গিত, সংবিধানে সুযোগ আছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি যদি পদত্যাগ করতে চান, সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে। রাজধানীতে তীব্র সিএনজি সংকটে ভোগান্তিতে হাজারো চালক। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। প্রায় 8 বছরের গবেষণাতে অনুমোদন পায়নি ডেঙ্গু টিকা। 1 ডোজ ভ্যাকসিন নিয়ে সিদ্ধান্তহীনতায় স্বাস্থ্য বিভাগ। চলমান ট্রায়ালের দিকে তাকিয়ে অধিদপ্তর। আইসিডিআরবি একটা ট্রায়াল করতেছে। ওই ট্রায়ালটা যদি বাংলাদেশি পপুলেশনের উপর সাকসেসফুল হয়, সেই ভ্যাকসিনটা প্রাইসও কম পড়বে এবং গভর্নমেন্টও তো অ্যাফোর্ড করতে পারবে। বাংলাদেশ সহ 60 বাণিজ্য অংশীদারের উপর 10 থেকে 12.5% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের। জোরপূর্বক শ্রম প্রতিরোধে যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগ। দিল্লিতে অব্যাহত শিক্ষার্থীদের অবস্থান। টানা 26 দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক। প্রশ্নপত্র ফাঁসকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রধানমন্ত্রীর। দেশে প্রথমবারের মতো জাতীয় স্টেডিয়ামে বালির উপর ঘাস রোপণ। মাঠের স্থায়িত্ব বৃদ্ধি আর পানি নিষ্কাশনে রাখবে ভূমিকা। সাফের আগেই টুর্নামেন্ট। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আপাতত মান অভিমান ভুলে বিএনপি সরকারের প্রতি সমর্থন রাখতে চায় যুগপৎ আন্দোলনের শরিকরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐক্যবদ্ধ থাকার আহ্বান আর জাতীয় সরকারের প্রতিশ্রুতিতে রাজনৈতিকভাবেও সরকারি দলের পাশে থাকার সিদ্ধান্ত মিত্রদের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান জানান, স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন সহ নতুন রাজনৈতিক মেরুকরণে শরিকরা যেন জোট না ছাড়ে, এক্ষেত্রে সতর্ক বিএনপি। আগের মতো সহযোগিতা পেতে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন তারা। আরিফিন শাকিলের প্রতিবেদন। গণ অধিকার প্রাপ্তি অপ্রাপ্তির সমীকরণে বিএনপির জোট সঙ্গীরা। কেউ কেউ বিএনপির সমর্থন পেয়ে হয়েছেন সংসদ সদস্য, 3 জন প্রতিমন্ত্রী। আবার কেউ কেউ ভোটের লড়াই হেরে পিছিয়ে পড়েছে প্রাপ্তির দৌড়ে। হতাশা ক্ষোভে বিএনপির সাথে তৈরি হয়েছে তাদের দূরত্ব। নির্বাচন ও সরকার গঠনের প্রায় 5 মাস পর সেই দূরত্ব কমাতে উদ্যোগ নেয় সরকারি দল। সোমবার প্রথমবারের মতো শরিকদের নিয়ে যমুনায় বৈঠক করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকার পরিচালনায় শরিকদের মতামত, পরামর্শ গ্রহণ ও দীর্ঘদিনের রাজনৈতিক জোটকে আরও সুসংহত করতেই বৈঠকে উভয় পক্ষ জোর দেয়। তবে সমালোচনা হয় শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি ভঙ্গ, নারী আসন, প্রশাসন ও স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগে বিএনপির একলা চলো নীতির। আপনাদের কি এতই চাহিদা ছিল? 36 দলের 190 জন নেতাকে নিয়ে হওয়া সেই বৈঠকে ছিলেন গণপরিষদের হাসান আল মামুন ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক। জানালেন, বিএনপি বিরুদ্ধে ক্ষোভ থাকলেও এখনই আস্থা হারাতে নারাজ তারা। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন যে জাতীয় সরকার গঠনের মধ্য দিয়েই আগামী দিনে জোট সঙ্গী যারা ছিল, যুগপৎ আন্দোলনের সঙ্গী যারা ছিল, তাদেরকে নিয়ে আগামী দিনে পথ চলবে। পলিসিগতভাবে বিভিন্ন সমালোচনা করেছি, কিন্তু বর্তমান সরকারের যে মুভমেন্ট আছে, এই মুভমেন্টের ব্যাপারে আমাদের কোনো রকম আপত্তি ছিল না। সবাই স্যাটিসফাইড এবং যাদের যে বিষয় দাবি দাবাগুলো ছিল তারা সবাই প্রধানমন্ত্রীর সামনে বলেছেন। আমার হিস্টোরিক্যাল একটা জার্নি আমাদের ছিল। এই যাত্রাটা কিভাবে আমরা সবাই সম্পন্ন করতে পারি, আমার বক্তব্যের মূল জায়গাটা ছিল এখানে। সেখানে সরকার প্রধান ইতিবাচকভাবে তিনি বক্তব্য দিয়েছেন।
তারা যে কমিটমেন্ট তিনি বারবার করে বলছিলেন 31 দফার কথা বলছিলেন এবং জুলাই সনদ বললেন এটা তো আমাদের অঙ্গীকার। আর শরিকদের খুব বিক্ষোভ যেটা আছে তাদের চাওয়া পাওয়া এটাকে তারা একটা সিরিয়াসলি তারা বিবেচনায় নিয়েছেন বলে আমার কাছে মনে হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির এখন রাজনৈতিক প্রধান প্রতিপক্ষ জামায়াত এনসিপি, যাদের সাথে খুব বেশি মতানৈক্য নেই বিএনপির যুগপৎ সঙ্গীদেরও। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংসদের বিরোধী দলগুলো রাজনৈতিক কর্মসূচিতে যাওয়ার আশঙ্কা আছে, তাই পরীক্ষিত মিত্রদের জোট ছুট ঠেকাতে তৎপর হয়েছে বিএনপি। এখন সময় হয়েছে তাই আমরা একসঙ্গে বসেছি আর কি, এতে শুভেচ্ছা বিনিময় করেছি, কারণ তারা আমাদের সহযোদ্ধা। রাজনীতি সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু পাল্টে যায়, কিন্তু এখন যে রাজনীতি নতুন রাজনৈতিক ধারাটা এসছে এই ধারাটা থাকবে স্বচ্ছ। যারা আমাদের সঙ্গে ছিলেন তারা তো জানেন যে জুলাই সনদে আমরা কি অঙ্গীকার করেছি, কাজে তারা তো জানেন এবং তারা তা আমাদের সাথে একমত হয়ে আছেন। এখন বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বিভ্রান্তিমূলক এটা তো হচ্ছেই এবং এটা অপোজিশন করবে। আগেও যেমন সাপোর্টার তারা দিয়েছি একইভাবে সাপোর্টটা চাচ্ছি। জোটের ঐক্য ধরে রাখার প্রচেষ্টা বিএনপি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ আসন ছাড় পাওয়া জমিয়তে উলামায়ে ইসলাম সরকারি দলের আমন্ত্রণে সাড়া দেয়নি। বৈঠকে যোগ দেয়নি আসম আব্দুর রবের জেএসডিও। আমরা বিএনপিকে 3 টার্ম দেখছি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বুধবার থেকেই গুঞ্জন সরে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পদত্যাগ কেবল সময়ের ব্যাপার। সরকার ঘনিষ্ঠ সূত্রের খবর, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে খুব শিগগিরই পদত্যাগপত্র দিবেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে সাংবিধানিক ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আর প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তার সময় বলে দিবে। প্রধানমন্ত্রীর পদত্যাগ। বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ব্যাপক আলোচিত সমালোচিত নাম মোহাম্মদ শাহাবুদ্দিন। আওয়ামী লীগের পছন্দে রাষ্ট্রপতি হলেও 5 আগস্টের পর তার কাছেই শপথ নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী ও তারেক রহমানের নির্বাচিত সরকার। আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য। 24-এর 5 আগস্ট শেখ হাসিনার পতনের পরপরই বঙ্গভবন থেকে শাহাবুদ্দিনের পদত্যাগ চেয়ে আন্দোলন করেছিল ইনকিলাব মঞ্চ সহ কয়েকটি সংগঠন। পরে অন্তর্বর্তী সরকারের সময়ও তাকে অপসারণের আন্দোলন হয়। বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি সায় না দেয় সফল হয়নি প্রচেষ্টা। ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি ক্ষমতা আসার পরেই গুঞ্জন উঠে পদত্যাগ করবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। তিনি তখন জানিয়েছিলেন, পদে থাকা না থাকার বিষয়ে গুরুত্ব দিবেন নির্বাচিত সরকারের ইচ্ছার উপর। আপনি থাকতে চান না চলে যেতে চান, আমি তখন বলবো যে ইট ইজ ইউর ডিজায়ার, আপনারা যেটা বলবেন আমি তাই। এরই মধ্যে 5 মাস অতিবাহিত হয়েছে নতুন সরকারের। রাষ্ট্রপতি পদ নিয়েও দেখা যায়নি তেমন আলোচনা। গত কয়েকদিনে নতুন মোড় নিয়েছে সম্পর্কে। বিএনপি নেতারা জানান, সরকারের ইচ্ছায় পদত্যাগে সম্মত হয়েছেন রাষ্ট্রপতি, যদিও সরাসরি এই প্রসঙ্গে ক্যামেরায় কথা বলতে রাজি হননি তারা। এ বিষয়ে জানতে চাওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। তিনিও সরাসরি বলেননি রাষ্ট্রপতি পদত্যাগ করতে যাচ্ছেন, তবে ব্যাখ্যা করেছেন সংবিধান 54 অনুচ্ছেদ উল্লেখ করে জানিয়েছেন, পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন স্পিকার। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে, কিন্তু আমরা তো জানি না। তিনি যদি করতে চান সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে। সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদ শূন্য হলে 90 দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে তারাই রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিবেন বলে জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। এটা করলে যা হয় কনস্টিটিউশন অনুযায়ী যা হবার তাই হবে। রাষ্ট্রপতি নির্বাচন হয় সংসদের সদস্যদের, ন্যাচারালি বিএনপি যাকে নমিনেট করবে সে রাষ্ট্রপতি হবে। বিভিন্ন গণমাধ্যমে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে একজন উচ্চপদস্থ আমলার নাম এলেও তা সঠিক নয় বলে জানান বিএনপির সিনিয়র নেতারা। তাদের বিবেচনায় দলের সিনিয়র নেতাদের মধ্য থেকেই নির্বাচিত হতে পারেন নতুন রাষ্ট্রপতি। মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন 2023 সালের 24 এপ্রিল। স্বাভাবিক মেয়াদ 2028 সালের এপ্রিল পর্যন্ত। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাবনায় থাইল্যান্ডে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ বেলা 12:30টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার দেশে ফেরার কথা। স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্র পাঠিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ করার বিধান। তাছাড়া সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের পদ শূন্য হলে 54 অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার সেই দায়িত্ব পালন করবেন। সেই কারণে সফরসূচি সংক্ষিপ্ত করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে আজ দেশে ফিরতে হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য গত 19 জুলাই ব্যাংককে যান তিনি। সফরসূচি অনুযায়ী আগামী 26 জুলাই তার দেশে ফেরার কথা ছিল। প্রায় 3 দশক ধরে দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য বড় হুমকি ডেঙ্গু। মশা নিয়ন্ত্রণে তেমন সফলতা না থাকায় টিকা হতে পারে সমাধান, কিন্তু এ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই। সরকার তাকিয়ে আছে দেশে চলমান টিকা ট্রায়ালের দিকে। সাফল্য এলে দেশে উৎপাদিত হবে ভ্যাকসিনটি। বিশ্বের অনেক দেশেই উদ্বেগের নাম ডেঙ্গু। এর 4টি সেরোটাইপ বা ধরনের কারণে পুরোপুরি সফল টিকা আসেনি এখনো। তবে আশা জাগিয়েছে জাপানের তাকেদা কিউডেঙ্গা ভ্যাকসিন। প্রথম দেশ হিসেবে সম্প্রতি এর অনুমোদন দিয়েছে ভারতের স্বাস্থ্য বিভাগ। আগামী বছরের মাঝামাঝি সময়ে টিকার প্রয়োগ শুরু হতে পারে। এছাড়া ডেনভ্যাক্সিয়া নামের আরও একটি টিকারও অনুমোদন দিয়েছে কয়েকটি দেশ। হামের প্রকোপের মধ্যেই দেশে বাড়ছে ডেঙ্গু, আছে মৃত্যুর ঘটনাও। আগামী 2 মাসে এটি আরও বাড়তে পারে। এই অবস্থায় আবারও আলোচনায় ডেঙ্গুর টিকা। সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া ওরা এখন এগুলা চালু করে নেই ভ্যাকসিনগুলো। আজ খুব এফেক্টিভ হলে তো ওদের দেশে তো টাকার অভাব নেই, তাহলে তো ওরাও করে দিত। সরকার এখনও ডেফিনেট প্ল্যান আমরা দেখি মন্ত্রণালয়ের সাথে বসে কি করা যায় সেভাবে সিদ্ধান্ত নেবে। এখন কোনো প্ল্যান ওরকম ডেজিগনেটেড কিছু করা হয়নি। TV005 নামের একটি টিকার দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল চলছে দেশে। সফলতা পেলে 1 ডোজের এই টিকার উৎপাদন হবে দেশেই। এতে কম টাকায় টিকা পাবে দেশের মানুষ। ICDR একটা ট্রায়াল করতেছে। ওই ট্রায়ালটা যদি বাংলাদেশি পপুলেশনের উপর সাকসেসফুল হয়, সেই ভ্যাকসিনটা প্রাইসও কম পড়বে এবং গভর্নমেন্টও তো অ্যাফোর্ড করতে পারবে। আর এখন যে ভ্যাকসিনগুলো আছে সেগুলো ইম্পোর্ট করতে হবে এবং দাম অনেক বেশি, প্রতিটা ডোজ প্রায় $100 কাছাকাছি। গবেষকদের দাবি TV005 সব সেরোটাইপের বিরুদ্ধেই সুরক্ষা দিতে সক্ষম। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী জুড়ে তীব্র সিএনজি সংকটে হাজারো চালক পড়েছেন ভোগান্তিতে। রাতে তো ছিলই, ভোরেও সিএনজি পাম্পগুলোয় দেখা গেছে গাড়ির দীর্ঘ সারি। কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। চাপ এতটাই কম যে একটি গাড়িতে গ্যাস নিতে স্বাভাবিক সময়ের কয়েক গুণ বেশি সময় লাগছে। চালকদের অভিযোগ, সারা রাত লাইনে দাঁড়িয়েও অল্প গ্যাস নিয়ে ফিরতে হচ্ছে। গেল কয়েকদিনের সংকটে আয় রোজগার কমে গেছে, দাবি সিএনজি চালিত অটোরিকশা চালকদের। এই সংকটের মূল কারণ মহেশখালীর LNG টার্মিনালে যান্ত্রিক ত্রুটি। এতে জাতীয় গ্রিডের গ্যাস সরবরাহ প্রায় অর্ধেকে নেমে এসেছে। ফলে ঢাকা ও আশেপাশের এলাকায় আবাসিক, শিল্প ও পরিবহন সব খাতেই গ্যাসের তীব্র সংকট। আগে একটা গাড়িতে 500-600 টাকা ঢুকতো, এখন 150-200। লাইনে যতক্ষণ আছে ততক্ষণ আমরা দিতে পারবো, লাইনে না থাকলে আর পারবো না। 1 সপ্তাহ ধরে 60-70 টাকা গ্যাস ধরে হারাদিনই বদ্ধ থাকে। হাইয়েস্ট যদি যায় কারো সিলিন্ডার পাওয়া থাকে তাহলে 100 টাকার গ্যাস পায়। একটা প্রাইভেটে 200 টাকার উপরে গ্যাস পায় না। 17 ঘন্টা তারা বসে অপেক্ষা করে এই গ্যাস নিয়েছে। সকালে একবার পাম্পে ঢুকাছি, মাত্র 50 টাকার গ্যাস পাইছি। একটা টিপ মারার পরে গ্যাস শেষ। এরপরে যে সিরিয়াল দিয়েছে এই মাত্র সিরিয়াল পেলাম। রাজধানীর 300 ফিটে আগুনে পুড়ে ভস্মীভূত একটি গাড়ি। বৃহস্পতিবার রাত 10টা নাগাদ হয় এই ঘটনা। খিলক্ষেত থানা পুলিশ জানায়, জুলাই 24 এক্সপ্রেসওয়ের প্রথম আন্ডারপাসে চলন্ত অবস্থায় একটি গাড়িতে আগুন লাগে। চালক ও যাত্রীরা দ্রুত নামতে সক্ষম হন, ফলে কেউ হতাহত হয়নি। গাড়িতে গ্যাসের সিলিন্ডার থাকায় আগুন ছড়ায় দ্রুত। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়, কিন্তু ততক্ষণে সব শেষ। পুরো গাড়ি পরিণত হয় ধ্বংসস্তূপে। পুলিশ জানায়, ঢাকা মেট্রো 163319 গাড়িটি একটি বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন। তবে থানায় কেউ আনুষ্ঠানিক অভিযোগ জানাননি।
মৌলভীবাজারের কমলগঞ্জে সংরক্ষিত বনাঞ্চলে 1200 কমলা ও মাল্টা গাছ কেটে ফেলার ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্ত কমিটির সদস্যরা। সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমানের নেতৃত্বাধীন কমিটি সরেজমিনে তদন্ত, সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ এবং প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেন। তদন্ত শেষে প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হবে। গত 16 জুলাই রাজকান্দি বন রেঞ্জের আদমপুর বিটের কালিঞ্জি এলাকায় সরকারি জমি উচ্ছেদ অভিযানে যায় বন বিভাগ। সে সময় কৃষকের কমলা ও মাল্টা গাছ কেটে ফেলে। বিষয়টি গণমাধ্যমে প্রচারিত হলে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় তদন্ত কমিটি গঠন করে। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি এবং এই লিখিত বক্তব্য এবং তথ্যপত্র সমন্বয়ে একটা প্রতিবেদন তৈরি করে আমরা যথাসময়ে অতি শীঘ্রই সরকারের কাছে আমরা দাখিল করব। চিরচেনা ব্যস্ততা, ক্লান্তি আর ধুলো ধোয়ায় ধূসর এক নগরী রাজধানী ঢাকা। কংক্রিটের সেই শহরের বুকেই যেন এক টুকরো সবুজ শেরেবাংলা নগর। সেখানে বসেছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2026, যেখানে প্রতিটি গাছ নির্মল বাতাস আর সবুজ বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়ে চলেছে। 100 থেকে 1.5 লাখ টাকায় গাছ বিক্রি হচ্ছে মেলায়, যা চলবে 9 আগস্ট পর্যন্ত। ইট পাথরের নগর জীবনে সবুজের অভাবটাই বেশি পোড়ায় নাগরিকদের। তাই হাজারো ব্যস্ততার মাঝে ফুসরত পেলেই প্রকৃতির সান্নিধ্য পেতে আকুল হয়ে ওঠে মন। প্রতি বছর বর্ষায় সেই উপলক্ষের অন্যতম বৃক্ষমেলা। রাজধানীর শেরেবাংলা নগরে মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলায় প্রতিদিন ভিড় করছে নানা বয়সের মানুষ। সারি সারি টবে সাজানো সবুজের সম্ভার, ফলদ, বনজ, ঔষধি, শোভাবর্ধনকারী দেশি বিদেশি নানা প্রজাতির গাছ যেন রঙে আর বৈচিত্র্যে গড়ে তুলেছে সবুজের রাজ্য। যে গাছগুলো আমরা চিনি না, জানি না, নামের ট্যাগগুলো লাগানো থাকে, দেখে দেখে ওই গাছগুলো সম্পর্কে জানানো যায়। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসলে একদমই বন্দি বাসায়, যারা গাছ সম্পর্কে কিছুই জানে না, তারাও দেখে দেখে চিনতে পারে। ছোট ছোট ছেলেমেয়েরা যারা গ্রামে যায় না, গ্রামের সাথে যাদের সম্পৃক্ততা কম, তারা এসব জায়গায় এসে, এই মেলায় এসে বছরে অন্তত একবার অনেক অনেক জাতের বৃক্ষ তারা দেখে এবং তারা পরিচিত হতে পারে। বাহিরের যে গাছটা ওইটা বেশি রানিং, যেমন আপনার অ্যাভোকাডো, রামবুটান, আপেল, মিষ্টি তেঁতুল, এগুলো বেশি। মালটা আছে বেশি, যেমন থাই মালটা আছে, ওগুলো বেশি চলতেছে। শুধু গাছ কেনা বেচাই নয়, এই মেলা মনে করিয়ে দেয় একটি গাছ মানেই নির্মল বাতাস, শীতল ছায়া আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী। তাই পরিবেশ রক্ষার বার্তাটাও ছড়িয়ে পড়ছে মেলা প্রাঙ্গণে। আমার মেয়েকে নিয়ে প্রথমবারের মতো আসলাম, ওর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তো এখানে এসে আসলে অনেক শান্তি অনুভব করছি, একদম হারানো শৈশবকে ফিল করছি। আস্তে আস্তে আমার ছাদটাকে ছাদ বাগানে পরিণত করছি। আমাদের যে যান্ত্রিক জীবন, এটার জন্য এটা আমাদের খুবই উপকারে আসবে। প্রেম না থাকলে তো আমরা টিকতে পারতাম না। আমাদের এক একটা আসলে প্রচুর খরচ, তো সেক্ষেত্রে যদি আমাদের মানুষের ভালোবাসা না থাকতো গাছের প্রতি, তো আমরা টিকতে পারতাম না। শিশুদের হাতে চারা, তারুণ্যের চোখে সবুজ পৃথিবীর স্বপ্ন, আর প্রবীণের স্মৃতিতে শৈশবের স্মৃতি। মেলায় এক বিন্দুতে মিলছে প্রকৃতি আর মানুষের আবেগ। এ যেন প্রকৃতির সঙ্গে নতুন করে বন্ধুত্বের প্রয়াস আর বুক ভরে শ্বাস নেয়ার নীরব শপথ। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। যমুনার ভাঙন থেকে সিরাজগঞ্জের চৌহালি উপজেলার গ্রামগুলোকে রক্ষায় জিও ব্যাগ ফেলা হলেও ব্লক বিছানো নিয়ে চলছে জটিলতা। গৃহীত প্রকল্পের 950 কোটি টাকা বরাদ্দের মধ্যে 447 কোটি খরচ হয়ে গেছে, অথচ প্রকল্পের অগ্রগতি জানা নেই নির্বাহী প্রকৌশলীর। আপাতত জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। শতবর্ষী মঞ্জেল সরকার এই জীবনে 22 বার হয়েছেন নদী ভাঙনের শিকার। সিরাজগঞ্জের চৌহালির চাঁদপুর গ্রামে 8 শতক জায়গা কিনে বসবাস শুরু করেন, কিন্তু যমুনার তীব্র ভাঙনে শেষ সম্বলও বিলীনের পথে। ওই চরে থেকে বাইরে হিনাইছি, আল্লাহ যে কোনো নিবে, ওটা আমাদের কর্জ নাই। শুধু তিনি নয়, ভাঙনের চৌহালির হাজারো মানুষ উদ্বিগ্ন। গেল কয়েক সপ্তাহের ভাঙনে নদীগর্ভে বিলীন গ্রামের বিশাল এলাকা। 25 থেকে 30টি ঘরবাড়ি ভেসে গেছে যমুনায়। ভাঙনের কবলে 7 থেকে 8টি বিদ্যালয়, মাদ্রাসা সহ অসংখ্য ঘরবাড়ি ও ফসলি জমি। এই চাঁদপুরে যদি ভাঙে যায় তাহলে আমরা কোথায় যাবো? আমার কোন হানে যাওয়ার জায়গা নাই। 40 বছরে আমার জীবনে নদী ভাঙন দিয়েছি 6টা।
এই 6 বার নদী ভাঙ্গার পরেও আমরা ওভারকাম করে এই যমুনা নদীর সাথে যুদ্ধ করে বেঁচে আছি। চাঁদপুর, দেওয়ানতলা, সঙ্গরহাটি, গাবেরপাড়া, মাঝগ্রাম, উল্লাপাড়া এরা নদীর মুখে পড়ে আছে। অথচ 2024 সালে বন্যা ও নদীটির ভাঙন ঝুঁকি ব্যবস্থাপনা বিনিয়োগ কর্মসূচি প্রকল্প গ্রহণ করা হয়, যার আওতায় 7.3 কিলোমিটার এলাকায় কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। খরচ ধরা হয় 950 কোটি টাকা। 447 কোটি টাকার জিও ব্যাগ ফেলা হয়েছে, কিন্তু শুরুই হয়নি তীরের ঢালে ব্লক বিছানোর কাজ। 2024 সালে সরকার 950 কোটি টাকা বাজেট দেয়। এইটা ঠিকাদার কামনা নামে এক ঠিকাদার কাজ করে, উনি জিও ব্যাগ ফেলাইছিল 447 কোটি টাকা, আমাদের যে হিসাবটা অফিস থেকে পাইছিলাম। বাকি টাকাটা পরবর্তী বছর আইসা স্থায়ী বাঁধ হিসাবে বুলাক দিয়ে কাজ করার কথা, কিন্তু বিগত এই 2 বছরে আর কাজ হয় নাই। এখানে আমাদের ওই নৌকার কিছু লেবারের ওই জরিলে মানে অসুবিধা থাকার কারণে কাজটা হয় নাই। আশা করি আগামীকাল থেকে আমরা এই কাজটা শুরু করব ইনশাল্লাহ। পাউবো কর্মকর্তা জানান, ব্লক বিছানো কাজের দরপত্রই এখনো আহ্বান করা হয়নি। কবে নাগাদ কাজ শুরু হবে তা জানা নেই তাদের, তাই জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে আপাতত ভাঙন রোধের চেষ্টা চলছে। ওই জায়গাটাতে আমরা একটা অবজারভেশন আছে কি আমরা 2 পাঁচটাকে চার্জ বৃদ্ধি করতে না দিই তাহলে ভিতরে আর ঢুকবে না, এরকম একটা থিমে আমরা ওই জায়গায় আগে দিচ্ছি। যদি এই বর্ষাটা পার করতে পারি তারপর হয়তো আমাদের ওই জায়গাতে যে স্ট্রেন্থেনিং যে কাজটা আসতেছে ওখানে কাজ বাস্তবায়ন করে এই সমস্যা হবে। সিরাজগঞ্জ 5 আসনের সংসদ সদস্য জানান, চৌহালিকে ভাঙন থেকে রক্ষায় সরকারের কাছে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে, যা দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন তিনি। এটা একটা স্থায়ী বাঁধ কিভাবে নির্মাণ করা যায়, স্থায়ীভাবে এই সমস্যার সমাধান করা যায়, ইতিমধ্যে এ ব্যাপারে সরকার অত্যন্ত সচেতন এবং সমীক্ষা চলছে। শুধু আশ্বাস নয়, ভাঙন রোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি এলাকাবাসীর। জারিন অর্নি, যমুনা নিউজ। নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর উপর নির্মিত হচ্ছে কদম রসুল সেতু। 2018 সালে একনেকে অনুমোদন পাওয়ার পরও নানা জটিলতায় নির্মাণ কাজ শুরু হয় বিলম্বে। এবার সেতুর পশ্চিম অংশে রেলওয়ের জায়গায় মার্কেট সহ অবৈধ স্থাপনার কারণে বাধাগ্রস্ত হচ্ছে প্রকল্পটি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ, যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে দ্রুতই সমস্যার সমাধান করা হবে। শীতলক্ষা নদী ঘেঁষা নারায়ণগঞ্জ প্রাচ্যের ডান্ডি। ধীরে ধীরে বহু উন্নয়ন হলেও নদী পারাপারে 2 পারের মানুষের একমাত্র ভরসা এখনও নৌকাই। অনেক দেন দরবার ও জল্পনা কল্পনার অবসান ঘটাচ্ছে শীতলক্ষা নদীর উপর নির্মিত কদম রসুল সেতু। প্রায় 750 কোটি টাকার প্রকল্পটি 2018 সালে একনেক সভায় অনুমোদন পায়। নানা জটিলতা কাটিয়ে 2025 সালে জমি অধিগ্রহণ করা হয়। 2026 সালে প্রকল্পের মেয়াদ শেষ হবার কথা থাকলেও নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে 2028 সালের জুন মাস পর্যন্ত। এখানে যদি ব্রিজ হয় আমগার লেগে অনেক ভালো হবে, জনগণের লেগে ভালো হইব, সবার লেগে ভালো হবে। এই সেতুটা বাস্তবায়ন হলে বন্দরে যে লাখো মানুষ রোদে বৃষ্টিতে কষ্ট করে নদী পারাপার হয়, চিকিৎসার অভাবে ভুগতে হয়, ভালো চিকিৎসার জন্য কোনো ডাক্তার আমরা বন্দরে পাই না, নারায়ণগঞ্জে আসতে হয়, এই সমস্যাগুলি থেকে বন্দরের মানুষ পরিত্রাণ পাবে। লক্ষ লক্ষ মানুষ নদীর পূর্ব পারে বসবাস করে, তাদের ভীষণ কষ্ট, তারা রুগী নিয়ে আসা যাওয়া করতে পারে না। এত উপকার হবে, কারণ আমরা রেগুলার অফিস করি এখানে, তো ব্রিজ হলে আমাদের জন্য সুবিধা না, অবশ্যই সুবিধা। দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এমন আশায় বুক বেঁধেছেন স্থানীয়রা, কিন্তু সেতুর পশ্চিম অংশে রেলওয়ের জমি লিজ নিয়ে অবৈধ স্থাপনার কারণে মন্থর গতিতে এগুচ্ছে নির্মাণ কাজ। এই নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে 2 পারের বাসিন্দাদের মাঝে। এই জায়গার জন্য তো আপনার বন্ধ হয়ে যাবে না, সেতুর দ্বার বন্ধ হবে না, এটা দ্রুত করাই উচিত। যেটা হচ্ছে জনগণের এবং সবার উপকারী, সেক্ষেত্রে যেটা সর্বসকলের জন্য ভালো সেটা করে দেওয়া ভালো। যদি এতে কোনো কিছু উচ্ছেদ করতে হয়, উচ্ছেদ করে আমাদের ব্রিজটা দ্রুততর কাজ শেষ করা উচিত। ব্রিজটা যদি তাড়াতাড়ি হয়ে যায় বা ব্রিজটা যদি আমাদের সবসময় থাকে, তাহলে আমরা দেখা যায় যে খুব ইজিলি আমরা মুভ করতে পারি। বাট এই যে নৌকার কারণে দেখা যায় যে আমরা এই পাই তো এই পাই না। প্রকল্প পরিচালক বলছে, যত দ্রুত অবৈধ স্থাপনা অপসারণ করে সেতু কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হবে, তত দ্রুতই শেষ হবে সেতুর নির্মাণ কাজ। সিটি কর্পোরেশনের প্রশাসক জানালেন, সেতু নির্মাণে যেসব সমস্যা রয়েছে তা দ্রুতই সমাধান করা হবে। সামনে আরো পাইলিং এর কাজ আছে, যে কাজগুলো আমরা 2 মাসের মধ্যে শেষ করতে পারবো, যদি আমাদেরকে সার্বিক সবাই মিলে আমাকে আরো একটু সহযোগিতা করে। যেই সমস্যার মধ্যে বন্দরবাসী নিপতিত, বন্দরঘাট বা অন্যান্য ঘাটগুলির মধ্যে গেলে বোঝা যায় মানুষ কত কষ্টের মধ্যে আছে, কিভাবে এই ঝড় বৃষ্টির মধ্যে তারা পারাপার হচ্ছে। এটা যাতে দ্রুত সমস্যার সমাধান হয়, সেটার জন্য আমাদের আগ্রহের কমতি নেই।
শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত কদম রসুল সেতুটির মূল 380 মিটার অংশ বিশেষ তারে ঝুলন্ত অবস্থায় থাকবে। দুই পাশে পথচারীদের জন্য থাকবে প্রশস্ত ফুটপাত। বাংলাদেশের এখন পর্যন্ত প্রথম কেবল স্টেট ব্রিজ হতে যাচ্ছে। আমরা এটা ট্রাই করছি যাতে নদীর মধ্যে কোনো পিয়ার না পড়ে এবং নদীর নাব্যতা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এই কারণেই আমরা মূলত এই সেকশনে কেবল স্টেট ব্রিজটা আমরা এই পদ্ধতিটা গ্রহণ করছি। প্রকল্পটা শেষ হবে, দেখবেন যে এটা বাংলাদেশের অন্যতম একটা সুন্দর সেতু হতে যাচ্ছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। চট্টগ্রাম ওয়াসার সেবা নিয়ে গ্রাহকদের হাজারো অভিযোগ। বছরে 6 মাসেই জমা পড়েছে 2750টি অভিযোগ। ভোগান্তি কমিয়ে সেবার মান বাড়াতে প্রথমবার ওয়ান স্টপ সার্ভিস চালু করতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। বিল পরিশোধে আসছে নতুন অ্যাপস। আগস্টের প্রথম সপ্তাহ থেকে চালুর লক্ষ্য কর্তৃপক্ষের। বন্দরনগরীর 16 শহরের বাসিন্দা 74 বছর বয়সী শাহ আলম। প্রতি মাসে তার বাসায় পানির বিল আসে 700 টাকা, কিন্তু জুনে দ্বিগুণেরও বেশি ভুতুরে বিল দেখে হতবাক। চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরেও পাননি সমাধান। এখন বলছে মিটার আনতে হয়েছে, মিটার ছবি তুলে দিতে হয়েছে। তখন কি সমাধান পাবেন মনে হয়? কেন হয়েছে না আনা সমাধান পাইনি, আরো বাড়ে কেন হয়েছে। এমন অসঙ্গতি ও সমস্যা নিয়ে প্রতিদিন চট্টগ্রাম ওয়াসা কার্যালয়ে ভিড় করেন গ্রাহকরা। কাঙ্ক্ষিত সেবা না পাওয়া, কালক্ষেপণ সহ নানা ভোগান্তির কথা তুলে ধরেন তারা। অনেক সময় দেখা যায় যে ওনারা মিটার না, হয়তো বাড়িতে কাউকে পাইলো না, মিটার না দেখেই বিল করে দিচ্ছে। এটা কিছু কিছু ক্ষেত্রে অবহেলা হচ্ছে, অবহেলার কারণে মানুষের দুর্ভোগের বিপরীত সৃষ্টি হচ্ছে। হয়তো ভুল করতে পারে, ভুল সংশোধনের জন্য 10 মিনিট অ্যাক্সেস হইলে 10 মিনিট, যেটা আমি মনে করি। সঠিক টাকা দিচ্ছে, বিল দিচ্ছে, বিল দেওয়ার পরও যদি ওনার সেবাটা উনি না পায়, তাহলে এটা তো অবশ্যই ভোগান্তির পর্যায়ে পড়ে। ভুতুরে বিল, সিস্টেম ফল্ট, লিকেজ, পানির সংকট, জরুরি পানি সরবরাহ সহ নানা সমস্যা নিয়ে চট্টগ্রাম ওয়াসায় গত 6 মাসে গ্রাহকদের অভিযোগ পড়েছে 2750টি। এর মধ্যে শুধু বিল সংক্রান্ত অভিযোগ 770টি। ভুক্তভোগীদের দাবি, বিলিং প্রক্রিয়া সহ অধিকাংশ সেবা ম্যানুয়ালি পরিচালিত হওয়ায় ভুলভ্রান্তি লেগে আছে। ভোগান্তি নিরসনের পাশাপাশি গ্রাহক সেবার মান বাড়াতে আগামী আগস্ট থেকে ওয়ান স্টপ সার্ভিস চালু করছে চট্টগ্রাম ওয়াসা। ডিজিটাল পদ্ধতিতে পানির বিল পরিশোধে চালু হচ্ছে অ্যাপস। অনেক মানুষের একই ধরনের অভিযোগ যে আমরা ওয়াসাতে বিভিন্ন ভোগান্তির শিকার হচ্ছি। আমরা সবকিছু আইডেন্টিফাই করে ফেলছি এবং আশা রাখবো যে আর আমরা তেমন কোনো ভোগান্তিতে পড়বেন না ভবিষ্যতে। এমনিতেই চট্টগ্রামে সিস্টেম লস আর পাইপলাইন লিকেজের কারণে উৎপাদিত পানির বড় একটি অংশ সরাসরি নষ্ট হচ্ছে। এসবের পাশাপাশি যত্রতত্র সড়কে ওয়াসার খোঁড়াখুড়ি নগরবাসীর ভোগান্তি বাড়িয়েছে আরও। এ নিয়েও বিভিন্ন পরিকল্পনা করছে ওয়াসা কর্তৃপক্ষ। কোন কোন রাস্তায় আমরা কাজ করব এবং ওই রাস্তাগুলো কতদিন থাকবে আমরা কাজ করব, ওইটা একটা শিডিউল তাদেরকে দেওয়া হবে। ওই শিডিউল অনুযায়ী ওদের রাস্তার মেরামতের শিডিউলটা টেন্ডার করবে। এটা আমাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বন্যার আগাম সতর্কবার্তা পৌঁছাচ্ছে না নদী পাড়ের মানুষের কাছে। জামালপুরে এমন বাস্তবতা তুলে ধরে সম্প্রতি প্রতিবেদন প্রচার করেছিল যমুনা টেলিভিশন। সে প্রতিবেদনের পর নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। কি পরিবর্তন এসেছে মাঠ পর্যায়ে এবং তা কি কাজে লাগবে মানুষের, জানাচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। পানিটা আসে, এত পানি কিন্তু আমগরে উপজেলা থেকে কোনো সময় আমগরে একটু মাইকিং দিয়ে জানায়ও না। অনেক ঝুঁকির মধ্যে পড়ে যায়। তো মাইকিংটা করার ফলে আমাদের জনসাধারণ অনেক ভালো হয়েছে। প্রশাসনের এই কাজটা আমাদের খুব ভালো লাগছে। ঘোষণা, বন্যায় সচেতন হই, বন্যার আগে প্রস্তুতি নিন। একই এলাকা, একই নদীর পাড়, কিন্তু বদলে গেছে বাস্তবতা। সম্প্রতি যমুনা টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর নড়ে চড়ে বসেছে জামালপুরের প্রশাসন। ওষুধ, জরুরি পরিবহন ও চিকিৎসকদের নিয়ে প্রস্তুত চিকিৎসা বিভাগ। মাইকিং শুনলাম রাস্তা দিয়ে, সেদিন বলে গেল যে বন্যার পানি আসতেছে, আপনারা সতর্ক হন। বন্যা পানির আসবো, ভাত রান্না করা লাগবো, তার জন্য উঁচা করে মাটি চিলা বানায় রাখি। যেহেতু এটা হার্ড পয়েন্ট, যমুনা এবং ব্রহ্মপুত্রের অববাহিকায় আমাদের এই অঞ্চলটি এবং খুবই ক্ষতিগ্রস্ত হয় বন্যা আসলে, আর এই অঞ্চলে বেশি বেশি প্রচারণা হওয়া দরকার। প্রতিবেদনে উঠে আসে বন্যাপ্রবণ এলাকায় বসবাসকারী মানুষের কাছে পৌঁছাচ্ছে না আগাম সতর্কবার্তা। রাইমসের পূর্বাভাস আর পানি উন্নয়ন বোর্ডের দাবির মধ্যে ছিল ফারাক। আর সবচেয়ে বড় ভুক্তভোগী ছিলেন নদীপাড়ের মানুষ। সেই প্রতিবেদন প্রচারের পরই বদলাতে শুরু করে চিত্র।
জেলা তথ্য অফিস বলছে, বন্যার ঝুঁকিতে থাকা অন্তত 15টি এলাকা এরই মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে সতর্কবার্তা। দেখানো হচ্ছে বন্যাকালীন করণীয় নিয়ে প্রামাণ্য চিত্রও। জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, বন্যা কবলিত স্থান, নদী ভাঙ্গন কবলিত স্থান সহ বিভিন্ন এলাকায় প্রচার করছি। তাছাড়া আমরা যখন যমুনা টেলিভিশনের এই প্রতিবেদনটা দেখেছি তখন এটি আমাদের আরও উৎসাহ জুগিয়েছে। আমাদের মন্ত্রণালয়, আমাদের অধিদপ্তর এই বিষয়ে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। দিন দিন বৃদ্ধি পাচ্ছে জেলার নদ নদীর পানি। বিপদসীমার কিছুটা নিচে থাকলেও হালকা বন্যার সতর্ক বার্তা দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। জলবায়ু পরিবর্তনের প্রভাবে খুলনার উপকূলীয় অঞ্চলগুলো কৃষি জমিতে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় কমছে উর্বরতা। ফসল চাষে ব্যবহার করতে হচ্ছে ক্ষতিকর রাসায়নিক সার ও কীটনাশক। তাই কৃষকরা বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন ধইঞ্চা চাষ। একটু বড় হলেই জমিতে তা মিশিয়ে দিচ্ছেন, যা পচে জমিতে সবুজ সার তৈরি হচ্ছে। কৃষকরা বলছেন এই পদ্ধতি ব্যবহারের ফলে রাসায়নিক সার ও কীটনাশক অনেক কম ব্যবহৃত হচ্ছে, বেড়েছে ফসলের উৎপাদনও। সবুজে ছেয়ে আছে বিস্তীর্ণ কৃষি জমি, তবে অর্থ উপার্জনের জন্য নয়, মাটির স্বাস্থ্য ফিরিয়ে আনতেই ধইঞ্চা চাষ করেছেন কৃষকরা। খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার লবণচড়া এলাকার কৃষক আবুল বাশার গত বছর প্রতিবেশীকে দেখে এবার নিচের 15 বিঘা জমিতে ধইঞ্চা চাষ করেছেন। গাছ কিছুটা বড় হলে তার জমিতেই মিশিয়ে দেওয়া হচ্ছে। কয়েক সপ্তাহের মধ্যেই এগুলো পচে পরিণত হবে প্রাকৃতিক সারে। বড় ধানের পরে যে সময়টা গ্যাপ থাকে, ওই সময়টায় জীবনদার পরামর্শে এইখানে ধনচে লাগাইছি এবং ধনচে লাগানোর পরে এখন এটা চাষ দিয়ে জমির সাথে মিশাই দিচ্ছি, এতে সবুজ সার হবে। গত বছর কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে পরীক্ষামূলক ধইঞ্চা চাষ করেছিলেন শাহজাহান হোসেন। আমন ধান চাষে জমিতে তার কোনো রাসায়নিক সারই দিতে হয়নি, এমনকি ব্যবহার করতে হয়নি কীটনাশকও। এতে একদিকে যেমন তার উৎপাদন খরচ কমেছে, অন্যদিকে পেয়েছেন রাসায়নিক মুক্ত ফসল। আমার এখানে আমি একটু পরীক্ষামূলক রাখছিলাম, এত নীলবর্ণ ছিল যে কাটা পর্যন্ত কোনো সার এখানে লাগেনি, শুধু ধনচে চাষ করার পরে। শুধু আবুল বাশার বা শাহজাহান নয়, জমির উর্বরতা বাড়াতে ধইঞ্চা চাষ করেছেন এ এলাকার অনেকেই। একসময় এ অঞ্চলে ধইঞ্চা শুধু জ্বালানি হিসেবে ব্যবহার হতো। মাটির উর্বরতা ফেরাতে আশানুরূপ সাফল্য পাওয়ায় দিন দিন এর প্রসার বাড়ছে। 2-3 হাত লম্বা তো চুষি দিলি, এই পুষিয়ে গোবরের মতন হয়ে যাচ্ছে, গেলে ওটা দেখা যাচ্ছে সারি জুটটি। এই বছরও 20-25 বিঘা জমিতে ধইঞ্চা বুনেছি, আগামীতে আরো বেশি বুনবো। কৃষি কর্মকর্তারা বলছেন ধইঞ্চা মাটিতে জৈব পদার্থ ও রাসায়নিকের পরিমাণ বাড়ায়, এতে মাটির গঠন উন্নত হয় এবং পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। ক্লাইমেট চেঞ্জ হওয়ার পরে উপকূল এলাকার সাধারণত পানিতে এবং মাটিতে লবণাক্ত পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে, আর এই লবণাক্ত কমানোর জন্য সাধারণত ধইঞ্চা খুব উপকারী। কারণ এটা 3 ধরনের লাভ। একটা হলো জৈব পদার্থ বাড়ছে, সয়েল টক্সিসিটি কমছে, তারপরে আমাদের সয়েল হেলথ ডেভেলপমেন্ট হচ্ছে, সয়েল মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিস বেড়ে যাচ্ছে। খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত বছরের চেয়ে এবার প্রায় 75 হেক্টর জমিতে বেড়েছে ধইঞ্চা চাষ। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। পণ্য উৎপাদনে জোরপূর্বক শ্রম বন্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় বাংলাদেশ সহ 7টি বাণিজ্য অংশীদারের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছে দেশটির বাণিজ্য প্রতিনিধির কার্যালয় ইউএসটিআর। জানানো হয় 1974 সালে ট্রেড অ্যাক্ট সেকশন 301 এর আওতায় আরোপ করা হয়েছে 10 থেকে 12.5% শুল্ক। এর মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য সহ বেশ কিছু দেশের উপর পড়েছে 10% শুল্কের খড়গ। যেসব দেশে জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধে আইন বা আংশিক ব্যবস্থা রয়েছে কিংবা বাণিজ্য চুক্তির আওতায় নিষেধাজ্ঞা আরোপের প্রতিশ্রুতি দিয়েছে, তাদের রাখা হয়েছে এই ক্যাটাগরিতে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন, জাপান সহ কয়েকটি দেশের নির্দিষ্ট পণ্যে 10 থেকে 12% শুল্ক আরোপ করা হয়েছে। এই 2 ক্যাটাগরির বাইরে তদন্তাধীন বাদবাকি দেশগুলোকে দিতে হবে 12.5% শুল্ক। তবে কিছু কাঁচামাল সরবরাহ সংকট তৈরি হতে পারে কিংবা যুক্তরাষ্ট্রে উৎপাদন সম্ভব নয় এমন পণ্য থাকবে শুল্ক ছাড়ের আওতায়।
ভারতীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসছে সরকার। ভারতীয় গণমাধ্যমের খবর, শুক্রবার স্থানীয় সময় 12:30টায় কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে বৈঠক করবেন ককরোচ জনতা পার্টির প্রতিনিধিরা। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে 4টি দাবি উত্থাপন করা হবে, যার মধ্যে রয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, প্রশ্ন ফাঁসের জেরে ভুক্তভোগী পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি। সিজিপি জানিয়েছে, আলোচনা চললেও ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত যন্তর মন্তর ত্যাগ করবেন না তারা। চাপের মুখে শিক্ষা সচিব বিনীত যোশীকে অপসারণ করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার 25 শিক্ষার্থীকে আটকের অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। টানা 26 দিন পর অনশন ভাঙলেন ভারতের আলোচিত পরিবেশ কর্মী সুনাম ওয়াংচুক। বৃহস্পতিবার গভীর রাতে গুরগাঁওর মেদান্ত হাসপাতালে অনশন ভাঙেন তিনি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। ভারতীয় গণমাধ্যমের খবর, আন্দোলনরতদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেয়ার আশ্বাস পাওয়ায় অনশন ভাঙতে রাজি হন ওয়াংচুক। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ বেশ কিছু দাবিতে গত 28 জুন দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশনে বসেন ওয়াংচুক। 21 দিনের মাথায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে জোর করে হাসপাতালে নিয়ে যায় দিল্লি পুলিশ। শিক্ষার্থী আন্দোলনে চাপের মুখে ভিডিও বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার মধ্যরাতে সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে প্রশ্ন ফাঁস রুখতে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন তিনি। পেপার লিক এ কোই মামুলি বিষয় नहीं है। প্রশ্ন ফাঁস লাখ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। গত 2.5 মাসে বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। যারা এর সাথে জড়িত তাদের জেলে পাঠানো হয়েছে। প্রশ্ন ফাঁসকারীদের দ্রুত বিচার করতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের নির্দেশ দিয়েছি। দ্রুত বিচার ও কঠোর শাস্তির বিধান সহ একটি প্রস্তাব নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে। পরে যত দ্রুত সম্ভব পার্লামেন্টে চূড়ান্ত বিল পাশের জন্য পদক্ষেপ নেওয়া হবে। पिछले 2.5 महीनों में মোদি বিরোধী স্লোগানে উত্তাল ভারত। যন্তর মন্তরে শিক্ষার্থীদের চলা আন্দোলন স্ফুলিঙ্গের মতো ছড়িয়েছে দেশটির নানা রাজ্যে। শিক্ষার্থী ও সাধারণ মানুষের অভিযোগ, ট্রোল, ব্যঙ্গাত্মক চিত্রকর্ম আর ব্যানার পোস্টারে ছেয়ে গেছে দেয়াল। দীর্ঘ 16 বছরে সরকারের অব্যবস্থাপনা আর দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ বাড়তেই ঘটছে সৃজনশীল চিন্তার বহিঃপ্রকাশ। পাড়ায় পাড়ায় একটি চিৎকার, মোদি একটা মহাবাটপার। এমনই স্লোগান আর মোদি বিরোধী ব্যানার নিয়ে এগিয়ে যাচ্ছিল ছাত্রদের একটি মিছিল। আর তারই মাঝে হাজির এক মাঝবয়সী নাগরিক। সাথে সাথে ব্যানারে থাকা নরেন্দ্র মোদির ছবিতে জুতাপেটা করলেন তিনি। এভাবে সাধারণ মানুষ ক্ষোভ ঝাড়ছে 16 বছরের মোদি শাসনের অব্যবস্থার ওপর। শিক্ষার্থীদের এই আন্দোলন ছড়িয়ে পড়েছে শহর আর ভারতের বিভিন্ন রাজ্যে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি দিয়ে শুরু হলেও এখন তা সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে। এসব বিক্ষোভে দেখা মিলেছে মোদি বিরোধী নানা স্লোগান, পোস্টার, ব্যানার আর প্লেকার্ডের, যেখানে উঠে এসেছে জেনজিদের সৃজনশীলতা। মোদি যখন ভয় পায় তখনই হিন্দু মুসলিমের দাঙ্গা লাগায়। এই স্লোগানটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই আন্দোলনে। 56 ইঞ্চির চওড়া বপু দাবি করা নরেন্দ্র মোদি, সেটাও বাদ যায়নি শিক্ষার্থীদের সমালোচনার পেন্সিল থেকে। শুধু তাই নয়, আন্দোলনকারীদের এক অংশ আবার অমিত শাহ, নরেন্দ্র মোদি আর ধর্মেন্দ্র প্রধানের ছবি নিয়ে শেষকৃত্যের শ্মশানযাত্রাও করে। বিজেপি সরকারের প্রতি ক্ষোভ এতটাই বেড়েছে যে দলটির প্রতীক আর মোদির ছবি দিয়ে বানানো হচ্ছে পাপোশ, আর তা রাখা হয়েছে দরজার সামনে। পাশাপাশি দেয়ালে স্থান পেয়েছে মোদি ও বিজেপি বিরোধী লেখা ও গ্রাফিতি। অনলাইনে চলছে মোদি সরকারের সমালোচনা, মিম আর ট্রোলে ভরে গেছে সামাজিক মাধ্যম। তুলোধুনো করা হচ্ছে বিজেপির শীর্ষ দলীয় নেতাদের। এসব ব্যঙ্গাত্মক ছবি বিজেপি শাসনের যে ব্যর্থতা ও তাদের ওপর যে চাপা ক্ষোভ তা ফুটিয়ে তুলছে। সরকারের নানামুখী নিপীড়নে ভারতের মানুষ কতটা ক্ষুব্ধ তারই বহিঃপ্রকাশ ব্যঙ্গচিত্র আর স্লোগানগুলো। শিক্ষা, কৃষি, বাণিজ্য সহ সব খাতে দুর্নীতিতে জর্জরিত দেশটি। এসব ইস্যু উঠে এসেছে এবারের আন্দোলনে। মূলত শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলেও আন্দোলন বেগবান করতে যোগ দিচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার আর ধর্মের মানুষ। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। মনে জাগানো রাগ, ক্ষোভ, হতাশা ঝেড়ে ফেলতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে মেক্সিকোর এক প্রতিষ্ঠান। তৈরি করেছে রেজ রুম বা রাগ কমানোর কক্ষ। সেখানে ভাঙচুর চালিয়ে বা পুতুলকে পিটিয়ে এক মুহূর্তে মনের ভার হালকা করা সম্ভব। অবশ্য বিনামূল্যে নয়, খরচ করতে হবে কমপক্ষে 330 পেসো বা $19।
কেউ ভাঙছে কাচের বোতল, কেউ সজোরে আঘাত করছে টায়ার বা লোহার জিনিসে, কেউ বা বন্ধুদের সঙ্গে দেয়ালে রং ছিটিয়ে প্রকাশ করছে জমানো অনুভূতি। রাগ কমানোর ভিন্নধর্মী ব্যবস্থা এরই মাঝে মেক্সিকোর তরুণ প্রজন্মের মাঝে ফেলেছে ব্যাপক সাড়া। সিউদাদ হুয়ারেজ শহরের জোনা দে কাওস নামের এই রেজ রুমে প্রতিদিন ভিড় করছেন অসংখ্য তরুণ তরুণীরা। রাগ হতাশা ঝেড়ে ফেলতে এটি আমাকে অনেক সাহায্য করেছে। জায়গাটা সত্যিই দারুণ। কারো উপর রাগ ছাড়া বা গালাগালি করার মতো নিষিদ্ধ সবকিছুই এখানে জায়েজ। কাউকে আঘাত না দিয়ে মনের সব ক্ষোভ উগরে দেওয়ার আদর্শ জায়গা। আমরা বোতল ও একটি প্রিন্টার ভেঙেছি, ডামিতে আঘাত করেছি এবং গ্রাফিতি এঁকেছি। মনে জমানো রাগ বেরিয়ে যাওয়ায় হালকা লাগছে। গ্রাহকদের জন্য রয়েছে বিভিন্ন প্যাকেজ। সবচেয়ে জনপ্রিয় প্যাকেটে সুয়েলতেসে, যার খরচ প্রায় $19 এতে 15টি বোতল ভাঙা, নার্ভ গান এবং পেইন্ট বল দিয়ে লক্ষ্যভেদ এবং নিজের পছন্দের গান বাজানোর সুযোগ থাকে। এখানে নিজেদের সব হতাশা, ক্ষোভ, তীব্র রাগ এমনকি ক্লান্তিও ঝেড়ে ফেলি। এখানে ভিন্ন এক উপায়ে নিজেদের শক্তি ব্যয় করি আমরা। নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিয়েছেন মালিক। অংশগ্রহণকারীদের দেয়া হয় ওভারঅল, গ্লাভস এবং হেলমেট সহ প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। খেলার খবর। প্রায় 17 বছর পর আবারও ঐতিহাসিক লর্ডসে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী বছর 28 মে শুরু হবে টাইগারদের ইংল্যান্ড সফর। বৃহস্পতিবার বাংলাদেশ পুরুষ ও নারী দলের ইংল্যান্ড সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ECB। সূচি অনুযায়ী নাজমুল হাসান শান্ত ও লিটন কুমার দাসরা 28 মে থেকে জুনের 1 তারিখ পর্যন্ত লর্ডসে একটি মাত্র টেস্ট ম্যাচ খেলবে। এর আগে 2005 ও 2010 সালে এই ভেন্যুতে দুটি টেস্ট খেলেছিল বাংলাদেশ। দীর্ঘ বিরতির পর ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে ফের টেস্ট খেলতে নামবে টাইগাররা। দেশের ইতিহাসে প্রথমবার জাতীয় স্টেডিয়ামে বালির উপর রোপণ করা হয়েছে ঘাস। মাঠের স্থায়িত্ব বৃদ্ধি ও পানি নিষ্কাশনে যা রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। এদিকে নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের আগে জাতীয় স্টেডিয়ামে বহুজাতিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বাফুফের। কোনো ভুল ত্রুটি থাকলে সাফের আগেই তা সংশোধনের সুযোগ থাকবে, জানান গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে জাতীয় স্টেডিয়ামের ঘাসের অগ্রগতি। 1 এপ্রিল থেকে শুরু হওয়া এই সংস্কার কার্যক্রম এখন প্রায় শেষের পথে। যদিও ঠিকাদার প্রতিষ্ঠান মেটাফর স্পোর্টসের হাতে সময় আছে 3 সপ্তাহেরও বেশি। ঘাসটা শক্ত হওয়ার জন্য, আরও ডেন্সিটি বাড়ার জন্য আর একটু সময় লাগবে, সেটা 15-20 দিনের মতো, যদিও আমাদের হাতে 1 মাস সময় আছে। রেইনি সিজনে ফুল সুইংয়ে খেলা যাবে এখানে। মাটির উপরে ঘাস রোপণের প্রচলন থাকলেও এবার আনা হয়েছে ভিন্নতা। দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্টেডিয়ামের ঘাস রোপণের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে বালি। ফলে দীর্ঘ সময় পর্যন্ত পাওয়া যাবে এর সুফলতা। সেক্ষেত্রে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে না পরিচর্যায়। ডে লং রেইনও হয়েছে এখানে। আমাদের এই ঢাকা শহরের বেশিরভাগ জায়গায় ফ্লাডেড হয়ে গেছে, রাস্তাঘাটে আমরা যা দেখছি। বাট আপনাদের এই স্টেডিয়ামে বৃষ্টি থামার 10 মিনিট পরে এসেও কেউ পানি খুঁজে পাবেন না। ছোট বেবি কেয়ার যেরকম, এই ন্যাচারাল ঘাসটা কেয়ারিং কিন্তু এরকম। আমরা যেভাবে করে যাচ্ছি, আমরা এরকম একটা ইনস্ট্রাকশনস ফেডারেশনকে দিয়ে যাব। চলতি বছরে জাতীয় স্টেডিয়ামে এখন পর্যন্ত মাঠে গড়ায়নি একটি ম্যাচও। নভেম্বরে সাফের আগে বহুজাতিক একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে বাফুফের। ফলে কোনো ভুল ত্রুটি থাকলে সাফের আগেই তা কাটিয়ে ওঠা সম্ভব বলছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন। এই টুর্নামেন্ট দিলে আমরা বুঝতে পারবো যদি আমাদের প্রাথমিক কোনো ভুল ত্রুটি থাকে বা কোথাও কোনো কিছু করার থাকে, আমরা কিন্তু এই টুর্নামেন্ট দিয়ে সাফের আগে বুঝতে পারবো যে এটা দিয়ে আমরা প্রিপেয়ার করতে পারবো। এর জন্য আমাদের এই টুর্নামেন্টও দরকার আসলে। সঠিক পরিচর্যার অভাবে মাঠ যাতে নষ্ট না হয় সেদিকে বিশেষ নজরদারি থাকছে বাফুফের। বাইরের যে জায়গাটাতে আমাদের ফাঁকা জায়গা আছে, আমরা এই মাঠের মতো হয়তো এত করতে পারবো না, তো কিন্তু ওই ঘাসগুলো উড়ে অন্য কারো ক্ষতি না করতে পারে, আমরা সেম ঘাসই মাঠের বাইরের দিক দিয়ে দেওয়ার চেষ্টা করব। শুধু জাতীয় স্টেডিয়াম নয়, ঘরোয়া লিগের মাঠগুলোর উন্নতিতে পদক্ষেপ গ্রহণের কথা জানান গ্রাউন্ডস কমিটি চেয়ারম্যান নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।
অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। এডহক কমিটি থেকে আস্থা অর্জন করে মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মারুফ আহমেদ মৃদুল। সর্বোচ্চ 16 ভোট পেয়ে সভাপতি হয়েছেন নাসিরুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে 14 ভোট পেয়ে জয়ী আসিফুল হাসান মাসুদ। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হেদায়েতুল আজিজ। মোট 15 সদস্যের কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি হয়েছেন সানোয়ার হোসেন। আগামী 4 বছরের জন্য গঠিত কমিটিতে রয়েছেন 8 জন নির্বাহী সদস্য। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্যারা স্পোর্টসকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন নবনির্বাচিতরা। দেশের প্রত্যেকটা প্রান্ত থেকে আমরা ন্যাশনাল বাংলাদেশের সবচেয়ে জুয়েল প্যারা অ্যাথলেটদের সংগ্রহ করতে পারবো। এর মাধ্যমে বাংলাদেশ একটা বড় ভালো ফলাফল রেজাল্ট করবে। স্পোর্টসকে আসলে ডিসিমিনেট করতে হবে, বিভিন্ন জায়গায় প্রান্তিক পর্যায়ে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে, সেটির একটা পরিকল্পনা আমাদের রয়েছে। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।